প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা তাহলে এর এর আগে পরিপাক তন্ত্রের সম্পর্কে অনেক কিছু শিখলাম। এবার আমরা রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে শিখব। দেখো, রক্ত সংবহন তন্ত্রের তোমাদের পাঠ 7-8 থেকে, তো যে প্রক্রিয়ায় প্রাণী দেহে রক্তগুলো পরিবহনের কাজ সম্পন্ন হয় তাকে বলে সংবহন প্রক্রিয়া। এই যে রক্ত যে চলাচল করে না আমাদের দেহের ভিতরে, যেমন আমাদের দেহে হার্ট থেকে সারা দেহে রক্তগুলো যায়, আবার সারা দেহে রক্তগুলো আবার হার্টের কাছে যায়। এই যে টানা হার্ট পাম্প করতেছে, রক্ত সারা দেহে যাচ্ছে, আবার হার্ট ফুলে উঠতেছে, সারা দেহে রক্ত হার্টের মধ্যে যাচ্ছে। এই প্রক্রিয়াটা যে হলো, এটাই হলো সংবহন। রক্ত এর কি কি লাগে তাহলে? এখানে রক্ত, হৃৎপিণ্ড, ধমনী আর ধমনী, শিরা, লসিকা, লসিকাবাহী নালীর সমন্বয়ে মানব সংবহন তন্ত্র গঠিত। তাহলে যে তন্ত্রের মাধ্যমে দেহের রক্তগুলো সঞ্চালিত হয় তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। তবে হৃৎপিণ্ড, রক্ত আর রক্তবাহী নালী এইগুলো নিয়েই হলো রক্ত সংবহন তন্ত্র গঠিত। ও রক্তের উপাদান দেখো, তোমরা মুরগি, গরু, ছাগল জবাই করা দেখেছো না? মানে রক্ত জবাই করার সময় ক্ষত স্থান থেকে ফিনকে দিয়ে রক্ত বের হয়। রক্তের রং কেমন? আসলে রক্ত কি ধরনের পদার্থ? আসলে রক্ত রং হলো লাল। রক্ত ঘন লাল রঙের একটা তরল পদার্থ। এটি এক ধরনের তরল যোজক টিস্যু। এটা কি যোজক টিস্যু, মানে কানেকটিভ টিস্যু, তরল যোজক টিস্যু। রক্ত রক্ত যদি কি বলে তাহলে বলতে হবে রক্ত এক ধরনের তরল যোজক টিস্যু। আর রক্তের স্বাদ একটু ক্ষারধর্মী। হ্যাঁ, রক্তের স্বাদটা টক টক লাগবে না, একটু ক্ষার টাইপের। রক্তের স্বাদ হলো ক্ষারধর্মী। তো রক্তের উপাদান দুইটা, যথা রক্ত রস আর হলো কি রক্ত কণিকা। দেখো, এখানে একটা রক্তের ছবি দেওয়া আছে, এখানে রক্তের উপাদানগুলো বলা আছে। এখন রক্ত রস দেখো, রক্ত রস রক্তের তরল অংশটা। সাধারণত রক্তের 55% হলো রক্ত রস থাকে। এর মধ্যে আমিষ, লবণ, অন্ত্র থেকে শোষিত খাদ্য উপাদানগুলো এগুলো এর মধ্যে থাকে। রক্ত রসে রক্তকণিকাগুলো ভাসমান অবস্থায় থাকে, অনেক ধরনের রক্তকণিকা থাকে। এবং রক্ত রসে কি থাকে জানো? ফাইব্রিনোজেন থাকে। কি থাকে? খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ফাইব্রিনোজেন একটি উপাদান থাকে যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এই ফাইব্রিনোজেন রক্ত জমাট বেঁধতে সাহায্য করে। দেখো, আমাদের কেটে গেলে কিছুক্ষণ পরে রক্ত জমাট বেঁধে যায়। এটা সাহায্য করে আসলে হলো ফাইব্রিনোজেন নামে এক ধরনের প্রোটিন। পুরো শিখতে দেখো, এই যে রক্ত রসের মধ্যে দেখো এই যে লোহিত রক্তকণিকা আছে, তারপরে অনুচক্রিকা আছে, ঠিক আছে, তারপরে হলো দেখো এই যে শ্বেত রক্তকণিকা, এগুলো আছে। রক্তরস দেহের বিভিন্ন অংশে অক্সিজেন, তারপরে হলো যে খাদ্যসার, হরমোন এগুলো বহন করে নিয়ে যায়। মানে খাদ্যের যে অবশিষ্ট অংশ, সার মানে খাদ্যের যে হজমকৃত অংশ যেগুলো আমাদের রক্তে শোষিত হয়, এই জিনিসগুলো, তারপর অক্সিজেন এবং বিভিন্ন ধরনের হরমোন, আমাদের বিভিন্ন গ্রন্থি আছে সেখান থেকে অনেক ধরনের হরমোন বের হয়। এই হরমোনগুলো রক্তের মাধ্যমে সারা দেহে বিভিন্ন জায়গায় পরিবাহিত হয়। তাহলে দেহের বিভিন্ন অংশ থেকে ক্ষতিকর পদার্থ, যেমন হলো কার্বন ডাইঅক্সাইড, তারপর ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো কিন্তু ক্ষতিকর বজ্র পদার্থ দেহের মধ্যে তৈরি হয়। এগুলো বহন করে নিয়ে রেচন অঙ্গের মাধ্যমে বাইরে বের করে দেয়, ঘামের মাধ্যমে, মূত্রের মাধ্যমে বের করে দেয়। এবার রক্তকণিকা দেখো, রক্তে 3 ধরনের কণিকা রয়েছে, যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর হলো অনুচক্রিকা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল। ওকে, তাহলে তোমাদের এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা থেকে তোমাদের সৃজনশীলে আসবে। ওকে, যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এটা সম্পর্কে তোমরা বর্ণনা শিখবা। দেখো, লোহিত রক্তকণিকা দেখো, লোহিত রক্তকণিকার জন্যই রক্তের রং লাল হয়। রক্তের এর মধ্যে হিমোগ্লোবিন নামক এক ধরনের কি আছে, রঞ্জক পদার্থ আছে। কি আছে? হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের কারণেই কিন্তু রক্তের রং লাল দেখায়। তো হিমোগ্লোবিন আর অক্সিজেন একসাথে যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করে, নাম হলো অক্সি হিমোগ্লোবিন। এটা কিন্তু দেহের কোষের কাছে পৌঁছাইতে পারে। এটা দেখতে হলো অবতল। এটা কি? অবতল, মানে উভয় পৃষ্ঠে একটু খাদ আছে, চাকতির মতো গোলাকার হয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে লোহিত রক্তকণিকার চিত্র আছে এখানে, তোমরা একটু দেখতে পারো, যেগুলো হলো লোহিত রক্তকণিকা। ওকে, এগুলো হলো কি? লোহিত রক্তকণিকা। আর এই দেখো শ্বেত রক্তকণিকার চিত্র, তোমরা এটা চিত্রটা দেখে মনে রাখতে পারো। আর এগুলো দেখো অনুচক্রিকা, এগুলো কি? অনুচক্রিকা। তাহলে এই লোহিত রক্তকণিকা গুলো তাহলে দেখো একটু অবতল টাইপ, একটু অবতল, দেখো একটু ভাঁজ আছে, হ্যাঁ, একটু ভাঁজ, এরকম একটু অবতল টাইপ। এটা হলো শ্বেতকণিকা, এটা হলো অনুচক্রিকা। তাহলে কি হলো যে এগুলো চাকতির মতো, দেখো চাকতির মতো খালি গোলাকার। পরিণত কোষে লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে না। এর মধ্যে কি নেই? নিউক্লিয়াস নেই। এবং এগুলো হলো যকৃত এবং অস্থি মজ্জার মধ্যে এগুলো তৈরি হয়, আমাদের লিভারের মাঝে এবং হাড়ের ভিতরে এগুলো তৈরি হয়। দেখো এই যে গোলাকার হয়, চাকতির মতো, দেখছো? এগুলো হলো, এই যেগুলো হলো চাকতির শেপ। দেখো শ্বেত কণিকা, দেখো শ্বেত রক্তকণিকা কি? এটা লোহিত রক্তকণিকা বলা আরবিসি, মানে রেড ব্লাড সেল। আর শ্বেত রক্তকণিকাকে বলা হয় ডাব্লিউবিসি, মানে হোয়াইট ব্লাড সেল। শ্বেত রক্তকণিকা লোহিত রক্তকণিকা চেয়ে আকারে কিছুটা বড় ও অনিয়মিত আকারের হয়। এদের নিউক্লিয়াস আছে, এদের কি আছে? নিউক্লিয়াস আছে। প্লীহা ও অস্থিমজ্জায় এদের জন্ম।
দেহের কোনো রোগ জীবাণু প্রবেশ করলে শ্বেত রক্তকণিকা সেগুলোকে ধ্বংস করে। শ্বেত রক্তকণিকা দেহে প্রহরীর মতো কাজ করে, এদেরকে সৈনিকের সাথে তুলনা করা যায়। এরা কি করে, দেহের মধ্যে কোনো রোগ জীবাণু প্রবেশ করলে তাহলে সেগুলো ধ্বংস করে দেয়। দেখো এই যে শ্বেত রক্তকণিকা, দেখো শ্বেত রক্তকণিকা হলো এই যে এটা যে দেখতেছো তোমরা, এটা হলো নিউক্লিয়াস। এটা হলো কি, এটা হলো নিউক্লিয়াস। কিন্তু দেখো এই লোহিত কণিকাতে কোনো নিউক্লিয়াস নেই। এবার অনুচক্রিকা দেখো, অনুচক্রিকা দেখতে গোলাকার বা বৃত্তের মতো, এরা দেখতে গোলাকার বা বৃত্তের মতো হইতে পারে। এরা লোহিত রক্তকণিকার চেয়ে আকারে ছোট হয় এবং নিউক্লিয়াস থাকে না, এরা গুচ্ছাকারে থাকে। এদের উৎপত্তি লোহিত অস্থিমজ্জায়। দেহের কোনো অংশ কেটে রক্তপাত যখন ঘটলে তাহলে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এদেরকে প্লেটলেটও বলা হয়। কি বলে, প্লেটলেট বলে, প্লাটিলেট, প্লেটলেটও বলা হয়। এবার রক্তের কাজ দেখো, রক্ত আমাদের দেহের একটি অতি প্রয়োজনীয় উপাদান। রক্ত দেহে নানা রকম কাজ করে থাকে। কি কি কাজ করে দেখো, যেমন খাদ্য পরিবহন করে। এই যে আমাদের যে খাদ্যগুলো পরিপাকের পর যেগুলো শোষিত হয়, এগুলো রক্তের মাধ্যমে সারা দেহে যায়। আবার অক্সিজেন পরিবহন করে। আমরা যে নিঃশ্বাস নিই, এই যে নিঃশ্বাস, অক্সিজেন যে আমাদের ফুসফুসের মাধ্যমে, ফুসফুস থেকে পরে ফুসফুসের যে রক্তের যে নালিকাগুলো আছে, রক্ততালিকাগুলো আছে, এগুলোর মাধ্যমে হার্টের কাছে যায়। তার মানে এগুলো এই রক্তের মধ্যে মিক্স হয়ে সারা দেহে যায় এই অক্সিজেনগুলো। তার মানে হিমোগ্লোবিনের সাথে একটা যৌগ তৈরি করে, অক্সি হিমোগ্লোবিন। এই যেটা বলছিলাম দেখো, এই যে অক্সি হিমোগ্লোবিন যৌগ গঠন করে সারা দেহে কোষের কাছে যায়। আবার কার্বন ডাইঅক্সাইড গুলো কি করে, পরিবহন করে। কার্বন ডাইঅক্সাইড হলো বাইকার্বনেট হিসেবে পরিবহন করে, আর অক্সি হিমোগ্লোবিন হিসেবে অক্সিজেন পরিবহন করে। আর কোষের কাছে গিয়ে অক্সিজেন আর হিমোগ্লোবিন আলাদা হয়ে যায়। এবার বজ্র পদার্থ নিষ্কাশন দেওয়া, দেহ থেকে যে নাইট্রোজেন ঘটিত কতগুলো বজ্র পদার্থ আছে তৈরি হয়, এগুলো দেহ থেকে বাইরে বের করে দেয়। এগুলো রক্তর কাজ। আবার রক্ত রোধ প্রতিরোধ করে, যেমন শ্বেত রক্তকণিকা কি করে, রক্তের জীবাণুগুলোকে ধ্বংস করে দেয়। হরমোন পরিবহন, আমাদের দেহের প্রত্যেকটা নালীহীন গ্রন্থিতে হরমোন তৈরি হয়। যেমন আমাদের এই যে গলার মধ্যে থাইরয়েড গ্রন্থি আছে, হ্যাঁ, পিটুইটারি গ্রন্থি আছে। তো এই যে গ্রন্থিগুলো থেকে অনেক ধরনের হরমোন বের হয়, এই হরমোনগুলো সারা দেহে পরিবাহিত হতে রক্ত সাহায্য করে। আবার তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এই রক্ত। রক্ত জমাট বাঁধা, আবার অনেক রক্তের মধ্যে আমরা জানি ফাইব্রিনোজেন আছে। এই অনুচক্রিকা থেকেই কিন্তু ফাইব্রিনোজেন নামক প্রোটিন থাকে, যেটা যেটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ফলে রক্তপাত বন্ধ হয়। তা নাহলে কিন্তু সবসময় রক্ত কেটে গেলে রক্ত পড়তেই থাকতো। স্বাভাবিক মানুষের রক্ত কাটার পরে মানে 2 থেকে 4 মিনিটের মধ্যে রক্ত বন্ধ হয়ে যাবে, এটাই স্বাভাবিক নিয়ম। তাহলে রক্তনালী দেখো, এই যে শিরা এক ধরনের রক্তনালী, শিরা এক ধরনের, মানে তুমি হাতের উপরে লক্ষ্য করে দেখো, হাতের উপরে তোমাদের যারা একটু স্বাস্থ্য কম তারা দেখবে হাতের রগগুলো দেখা যায়, চিকন চিকন অনেকগুলো রগ দেখা যায়, এগুলো কিন্তু শিরা। এই শিরাগুলো হলো রক্তনালী, এগুলো হলো রক্তনালী। যে নালীর মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয় তাকে বলে রক্তনালী। তো আমাদের দেহে 3 ধরনের রক্তনালী আছে, ধমনী, শিরা আর হলো কৈশিক নালিকা। দেখো হলো ধমনী, ধমনী দেখো মোটা মোটা, ধমনী কি মোটা থাকে, এবং ধমনীর ভিতরে ভিতরে কোনো কপাটিকা থাকে না, রক্ত বেগে আর ভিতর দিয়ে যায়। যেমন হার্ট যখন পাম্প করে তখন রক্ত আমাদের সারা দেহে যায়, এটা হলো ধমনীর মাধ্যমে যায়। এজন্য যদি এই রগ কেটে যায়, ধমনীর রগ কেটে যায়, তাহলে কিন্তু মানুষ বাঁচানো খুব টাফ হয়ে যায়, যদি দ্রুত হাসপাতালে নেওয়া যাওয়া যায়, কারণ এটা রক্ত বন্ধ হবে না, ধমনীর মধ্যে কোনো কপাটিকা থাকে না। আর এবার এবার হলো ধমনী, যেমন এই যে এটা দেখো ধমনী, আর এই পাশে হলো শিরা, চিকন রগগুলো একটু শিরা, হ্যাঁ, যেগুলোর মাধ্যমে সারা দেহে যে আমাদের যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো তৈরি হয়, এগুলো এই শিরা দিয়ে আবার কি করে, শিরা দিয়ে আবার হলো আমাদের হার্টের কাছে যায়। ওকে, আবার হার্ট থেকে ফুসফুস হয়ে এই কার্বন ডাই অক্সাইড বাইরে বের হয়ে যায়। তাহলে আর হলো যে মাঝে ধমনী এবং শিরার মাঝে দেখো দেখো আমাদের যে কোনো জায়গায় কাটলে রক্ত বের হয়, সেখানে কিন্তু রগ থাকে না, তারপরে রক্ত বের হয়। কারণ হলো আমাদের দেহে ছড়ানো ছিটানো লক্ষ লক্ষ কি আছে, কৈশিক জালিকা বা কৈশিক নালী আছে। তো এগুলোর মাধ্যমে রক্ত কি হয়, সারা কোষে কোষে প্রবেশ করে। তাহলে ধমনী, শিরা আছে 2 পাশে, আর কৈশিক নালী, এই 3টা হলো রক্তনালী। তাহলে তোমাদের আসতে পারে ধমনী শিরার পার্থক্য লেখো। তাহলে ধমনী দিয়ে কিন্তু অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে থেকে, হৃৎপিণ্ড থেকে সারা দেহে প্রবেশ করে। তার মানে যে সকল রক্তনালী হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে সারা দেহে গেছে, এবং যা হলো অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, এদেরকে বলে ধমনী। এই ধমনীর মধ্যে দেখো কোনো কপাটিকা থাকে না, কোনো কি থাকে না, ধমনীর মধ্যে কি থাকে না, কোনো কপাটিকা থাকে না, এর মধ্যে কোনো কপাটিকা থাকবে না, কোনো ভাল্ব থাকে না। এজন্য ধমনীর প্রাচীরগুলো পুরু হয়, গহ্বরগুলো ছোট, মোটা কিন্তু গহ্বর ছোট, মানে ভিতরের ছিদ্রটা একটু চিকন হয়। এবার শিরা দেখো, যে সকল রক্তনালী দ্বারা দেহের বিভিন্ন অংশ থেকে রক্তগুলো হৃৎপিণ্ডে আসে, মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো আসে, কিছু ব্যতিক্রম আছে, যেমন ফুসফুসের ক্ষেত্রে আলাদা। তো এগুলো ক্ষেত্রে হলো, এবং এর কপাটিকা থাকে, কি থাকে, কপাটিকা থাকে। তাহলে কৈশিক নালী দেখো, এই ধমনী কমনে
ধমনী কি হয়ে যায়, মানে শাখার মতো, জালের মতো হয়ে যায়, অতি সূক্ষ্ম নালী তৈরি করে। এদেরকে বলে কৈশিক নালী বা কৈশিক জালিকা। এই কৈশিক নালীগুলো আবার যখন একত্রিত হয় আবার শিরা তৈরি হয়। তো শিখে দেখো, তাহলে তোমার ধমনী শিরার পার্থক্য শিখবা, আর হলো এখান থেকে তোমরা রক্তের প্রকারভেদগুলো শিখবা, সেটাতে প্রশ্ন আসতে পারে একটা। এবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিখে দেখো, এই অধ্যায়ে কিন্তু পরিপাক নিয়ে প্রশ্ন ছিল, রক্ত নিয়ে প্রশ্ন ছিল, এবং এই হৃৎপিণ্ড নিয়েও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমাদের সৃজনশীলে আসতে পারে। হৃৎপিণ্ডর অবশ্যই তোমাদের হৃৎপিণ্ড চিত্র আঁকা শিখতে হবে। ওকে, খালি চিত্র, তাই না? এই হৃৎপিণ্ডের কি করতে হবে, এই চিত্র আঁকতে হবে তোমাদেরকে, এই হৃৎপিণ্ডের চিত্র আঁকতে হবে। হয়তো চিত্রটা ওরা দিয়ে দিতে পারে, তোমাকে নামগুলো লিখতে হইতে পারে, অথবা তোমাকে চিত্রই আঁকতে হইতে পারে। যদি হৃৎপিণ্ড দেখো, হৃৎপিণ্ডের গঠন চাইতে পারে, তখন তোমাকে চিত্র এঁকে বর্ণনা দিতে হবে। দেখো, হৃৎপিণ্ড বক্ষ গহ্বরের বাম দিকে, দেখো আমরা দুই ফুসফুসের মাঝে পড়ছিলাম, তাই না? হৃৎপিণ্ড, ফুসফুস হলো হৃৎপিণ্ডের দুই পাশে, আর দুই ফুসফুসের মাঝে হলো এই মোচাকৃতির একটা, মোচার মতো দেখতে, মোচাকৃতির একটা অঙ্গ, এটা হলো কি, এই হৃৎপিণ্ড। এটা হলো পেরিকার্ডিয়াম নামক দুই স্তর বিশিষ্ট পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে, বাইরে পেরিকার্ডিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে। হৃৎপিণ্ড হৃৎপেশি দিয়ে গঠিত। হৃৎপেশি কি, দেখো পেশি তিন প্রকার, একটা ঐচ্ছিক পেশি, একটা অনৈচ্ছিক পেশি, আর একটা হলো হৃৎপেশি। হৃৎপেশি হলো এক ধরনের অনৈচ্ছিক পেশি, এটা আমাদের নিয়ন্ত্রণ নেই। আমাদের এই যে জন্মের আগে থেকে যে এটা যে একটা না পাম্প করতেছে রক্ত, এটা একটা মৃত্যুর আগ পর্যন্ত এটা চলতে থাকবে, যেদিন বন্ধ হবে ওদিন মানুষ দুনিয়াতে থাকবে না। এটা অনেক, এই পেশি নাড়াচাড়া আমাদের ইচ্ছাধীন না। কিন্তু আমরা হাতের পেশি দেখো, হাতের পেশি কিন্তু আমরা নাড়াচাড়া করতে পারি, এগুলো ঐচ্ছিক পেশি। কিন্তু হৃৎপিণ্ড এক ধরনের অনৈচ্ছিক পেশি, কারণ নিয়ন্ত্রণ ছাড়া নিজেই সংকোচন প্রসারণে সক্ষম। প্রতি মিনিটে কমপক্ষে 72 বার হৃৎপিণ্ড সংকুচিত প্রসারিত হয়। তুমি তোমার বুকের মাঝখানে হাত রাখো, একটা ধুক 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 একটা আওয়াজ পাবা, তাই না? তাহলে হৃৎপিণ্ড এই সংকোচন প্রসারণের কারণে এটা হয়, যেটাকে লাভ ডাব বলে। এটাও নারীর স্পন্দন বা হার্টবিট, এটা হৃদস্পন্দন বলে। হৃৎপিণ্ড তিনটা স্তরে গঠিত। যদি গঠন বলে, তাহলে এগুলো নিয়ে তোমাকে লিখতে হবে, যে বাইরের স্তরটা এপিকার্ডিয়াম, এপিকার্ডিয়াম মানে বাইরের স্তর, আর মায়োকার্ডিয়াম মানে মাঝের স্তর, আর এন্ডোকার্ডিয়াম মানে হলো ভিতরের স্তর। তাহলে হৃৎপিণ্ডে তিনটা স্তর আছে। এদের মধ্যে মায়োকার্ডিয়াম, যে মাঝের স্তরটাই পুরো থাকে, এবং এটা সংকোচনের কারণে হৃৎপিণ্ড পাম্প করলে রক্ত সঞ্চালন হয়। তাহলে এই হৃৎপিণ্ডর 4টা প্রকোষ্ঠ থাকে। কয়টা প্রকোষ্ঠ বলো তো? হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ আছে, 4টা। তো উপরে দেখো, এই যে এখানে একটা আছে, দেখো এই যে এখানে হলো, এটা হলো এখানে একটা আছে, হ্যাঁ। তাহলে এটা একটা অলিন্দ, এটা একটা অলিন্দ, ঠিক আছে। আবার এটা একটা নিলয়, এটা একটা নিলয়। ওকে, তাহলে উপরে দেখো, উপরে বাম অলিন্দ, এই যে বাম অলিন্দ আর ডান অলিন্দ, আর নিচে হলো বাম নিলয় আর ডান নিলয়। তার মানে এই অলিন্দ নিলয়ের মধ্যে মাঝখানে কপাটিকা থাকে, দেখছো এই যে কপাটিকা থাকে, এখানে রক্ত এখানে আসে। তাহলে কি হলো, হৃৎপিণ্ডের উপরের প্রকোষ্ঠ দুটির নাম ডান অলিন্দ এবং বাম অলিন্দ, আর নিচের যে প্রকোষ্ঠ দুটি, এর দুটির নাম ডান নিলয় আর বাম নিলয়, ডান নিলয় আর বাম নিলয়। বাম নিলয়ের প্রাচীরগুলো একটু পুরু হয়, বাম নিলয়ের প্রাচীরটা পুরু। অলিন্দ নিলয় দুটি আলাদা প্রাচীর দ্বারা পৃথক আছে। এদের কিন্তু মাঝখানে দেখো দেওয়াল আছে, হ্যাঁ, এদের প্রাচীর আছে। তার মানে এই যে অলিন্দ এবং নিলয়ের মাঝে একটা ছিদ্র থাকে, দেখো এই ছিদ্র, অলিন্দ নিলয় ছিদ্র আছে, কপাটিকা বলে। এখানে কপাটিকা আছে, ভাল্ব আছে। ওই ছিদ্রের পর 3 কপাট বিশিষ্ট কপাটিকা থাকে, 3টা কপাট বিশিষ্ট কপাটিকা থাকে। রক্তে এই ছিদ্র পদে অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করে, ডান অলিন্দ আর ডান নিলয়ের মধ্যে, এই যে ডান অলিন্দ ডান নিলয়ের মাধ্যমে 3 কপাট বিশিষ্ট আসলে কপাটিকা থাকে। আর বাম অলিন্দ বাম নিলয়ের মাধ্যমে যে কপাটিকাটা থাকে, এটা 2 কপাট বিশিষ্ট কি থাকে, কপাটিকা থাকে। বাম অলিন্দ থেকে রক্ত কি করে, বাম নিলয়ে প্রবেশ করে। ওকে, আরো 2টা গুরুত্বপূর্ণ আছে এখানে, দেখো এই যে ফুসফুসীয় ধমনী, এটা কি ফুসফুসীয় ধমনী আছে, আবার এখানে মহাধমনী আছে, ঠিক আছে। ফুসফুসীয় ধমনী আর কি মহাধমনী। তাহলে এগুলোর মাধ্যমে কি হলো, তাহলে এই যে মহাধমনী ও বাম নিলয়ের মাঝে, আর হলো ফুসফুসীয় ধমনীর সাথে ডান নিলয়ের মাঝে একটা অর্ধচন্দ্রাকৃতিক কপাটিকা থাকে। এই কপাটিকাগুলোই কিন্তু কি করে, রক্তের গতিপথ নিয়ন্ত্রণ করে। তাহলে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন তাহলে কিভাবে হয়, তাহলে গঠন বললে তাহলে ওই কপাটিকাগুলো সম্পর্কে একটু বর্ণনা দিবা, চিত্রটা এঁকে দিবা, আর কি কি দ্বারা গঠিত, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম, এই 3টা নিয়ে লিখবা একটু, তাই হয়ে যাবে। এবার হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন করে কিভাবে? আসলে হৃৎপিণ্ড হৃৎপেশি নামক এক ধরনের অনিচ্ছিক পেশি দ্বারা গঠিত। যখন হৃৎপিণ্ড সংকুচিত হয়, তখন হৃৎপিণ্ড থেকে রক্তগুলো ধমনী পথে বিভিন্ন অংশে সঞ্চালিত হয়, সারা দেহে রক্তগুলো যায়। আর হৃৎপিণ্ড যখন প্রসারিত হয়, তখন কি হয়, তখন সারা দেহের যে রক্তগুলো, এগুলো হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করে। এভাবে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের মাধ্যমে রক্ত সঞ্চালন হয়। এবার ঘতে তোমার একটা রোগের কথা বলতে পারে। নোবেল একজন ব্যাংক কর্মচারী, তিনি একজন মাঝারি গড়নের মোটাসোটা মানুষ, মাছ মাংস তেলযুক্ত খাবার পছন্দ করেন, ধূমপায়ী, আবার সকাল থেকে রাত 9টা পর্যন্ত একটানা পরিশ্রম করেন।
পরিশ্রমের সাথে সাথে আবার মাত্রাতিরিক্ত কি করেন, ধূমপানও করেন। সারাদিন হাঁটাচলা ব্যায়াম হয় না বললেই চলে। হঠাৎ একদিন অফিস থেকে ফিরে বুকের বাম দিকে ব্যথা অনুভব করলেন। কিছুক্ষণের মধ্যে ব্যথা তীব্র হলো, তিনি অজ্ঞান হয়ে পড়লেন। তার স্ত্রী তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার তাকে পরীক্ষা করে বললেন যে তার হৃদরোগে ভুগছেন। এবার বলো তো, এই যে হৃদরোগের কারণগুলো আসলে কি? তাহলে হৃদরোগের অনেকগুলো কারণ রয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন তার হৃদরোগ হয়েছে? আসলে অধিক তেল ও চর্বিযুক্ত খাবার গ্রহণ করলে হৃদরোগের সম্ভাবনা থাকে। সুষম খাদ্য গ্রহণ না করা, তারপরে ধূমপান করা, অতিরিক্ত পরিশ্রম করা, খেলা, হাঁটাচলা, ব্যায়াম, কোনো রকম শারীরিক পরিশ্রম না করা। তাহলে এই হৃদরোগ যদি হয়, তাহলে আমরা হৃদরোগ থেকে বাঁচার জন্য আমরা কি কি করতে পারি? তাহলে অধিক শর্করা ও চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে, নিয়মিত শারীরিক পরিশ্রম করতে হবে, খেলাধুলা, হাঁটাচলা, ব্যায়াম করার অভ্যাস করতে হবে, নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করতে হবে, ধূমপান ত্যাগ করতে হবে। ধূমপানের ফলে ধমনীগাত্র শক্ত হয়ে রক্ত প্রবাহ ব্যাঘাত ঘটে, তখন ব্লকেজ হয়ে যায়। অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত মানসিক চাপ, দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করা, তাজা ফলমূল, শাকসবজি খাওয়ার অভ্যাস করা, দেহের ওজন বাড়তে না দেওয়া। তাহলে তোমরা অবশ্যই এই হৃদরোগের, এই রোগের আক্রমণ থেকে রক্ষার জন্য কি কি করা যায়, এটা তোমরা প্রশ্ন আকারে শিখে ফেলবা। ওকে, তাহলে আমরা এই অধ্যায়ে কি শিখলাম? এই অধ্যায়ে কিন্তু আমরা ধমনী শিখেছিলাম, শিরা শিখেছিলাম, তারপরে লোহিত কণিকা শিখেছিলাম, আর অনুচক্রিকা শিখেছিলাম। তাহলে এগুলো সম্পর্কে পড়ে রাখবা, তোমাদের এগুলো কাজে লাগবে। ওকে, শিখে তোমরা তাহলে এই অধ্যায়ের তাহলে মূল বিষয়গুলো, যেমন হৃদরোগ কেন হয়, হৃদরোগের কারণ এটা পড়বা, তারপর হৃদপিণ্ডের গঠন এটা মুখস্থ করবা, রক্তের যে 3টা কণিকা আছে এটা সম্পর্কে পড়বা, আর হলো তোমরা পরিপাক সম্পর্কে পড়বা। ওকে, তাহলে তোমরা এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। এটা একটা বড় অধ্যায়, সুন্দর করে পড়বা, অনেক প্রশ্ন আসে এটা থেকে, এমসিকিউ আছে। ভালো থেকো।